দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন যে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি সম্পর্কে অনেকের ধারণা আছে, আবার অনেকে এটাকে চেনেন না। এটি হচ্ছে সেই এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম কৃষি খামার, দত্তনগর কৃষি খামার। এটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা এবং ঝিনাইদহ জেলার মহেশপুর যে উপজেলাটি আছে, এই দুই উপজেলা নিয়ে এই কৃষি খামারটি অবস্থিত। এটির আয়তন প্রায় ৩,০০০ একর জমির উপরে। এটি এটি হচ্ছে ১৯৪০ সালে কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী, ঠিকাদার এবং পরবর্তীতে উনি জমিদার হন। ওনার নাম ছিল হেমন্দ্রনাথ দত্ত। ঠিক তার নাম অনুসারে উনি এখানে ব্যাপক আকারে সবজি এবং যে কৃষিজাত পণ্য উনি এখানে উৎপাদন করতেন। এবং যতটুকু ইতিহাস আছে যে ব্রিটিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখান থেকে সবজি সরবরাহ করা হতো। এমনকি কথিত আছে যে এখান থেকে সবজি এবং কৃষি পণ্যগুলি হেলিকপ্টারের মাধ্যমে কলকাতা নেওয়া হতো আর কি। তা আমি আজকে সকালে এখানে আসলাম। আমি চেষ্টা করব আপনাদেরকে এই খামারের যে চিত্রগুলি আছে তুলে ধরার। বর্তমানে এটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যে বিএডিসি আছে তার অধীনে দেশের এবং তথা এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষি খামার, যেখানে মানসম্মত নানা ধরনের কৃষিজাতীয় যে বীজ এখানে তৈরি হয়। এখানে হিমাগার আছে, এখানে গরুর খামার আছে। আমরা সেগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত দত্তনগর কৃষি খামার। এটি এশিয়া মহাদেশের বৃহত্তম একটি কৃষি খামার, যা বাংলাদেশের কৃষি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মূলত এর নামকরণ হয়েছে তৎকালীন জমিদার হেমন্দ্রনাথ দত্ত এর নাম অনুসারে। ব্রিটিশ আমলে তিনি এই অঞ্চলে আধুনিক কৃষি ব্যবস্থার সূচনা করেন এবং বৃহৎ আকারে কৃষি খামার গড়ে তোলেন। ১৯৪৭ সালে দেশভাগের পর জমিদারি ব্যবস্থার অবসান হলে খামারটি সরকারি নিয়ন্ত্রণে চলে যায়। পরবর্তীতে এটি পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে পরিচালিত হয় এবং স্বাধীনতার পর বাংলাদেশের এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএডিসি এর গুরুত্বপূর্ণ বীজ উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। বর্তমানে প্রায় ৩,০০০ একর বিস্তৃত এই খামারটি দেশের অন্যতম বৃহৎ বীজ উৎপাদন খামার হিসাবে পরিচিত। এখানে ধান, গম, পাট, ভুট্টা ও বিভিন্ন ডাল জাতীয় ফসলের উন্নত মানের বীজ উৎপাদন করা হয়, যা দেশের বিভিন্ন স্থানে কৃষকদের কাছে সরবরাহ করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দত্তনগর এলাকা সীমান্ত ঘেঁষা হয়। এটি মুক্তিযোদ্ধাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল ছিল। ভারতের সীমান্তের নিকটবর্তী হওয়ায় অনেক মুক্তিযোদ্ধা এই এলাকায় অবস্থান ও যাতায়াত করতেন। স্থানীয়ভাবে দত্তনগর ফার্ম সংলগ্ন এলাকায় মুক্তিযুদ্ধের নানা স্মৃতি আজও প্রচলিত আছে। এই দত্তনগর ফার্ম কেন বিখ্যাত? বাংলাদেশের অন্যতম বৃহৎ সরকারি বীজ উৎপাদন খামার, দীর্ঘদিন ধরে দেশের কৃষি উন্নয়নে অবদান রেখে চলেছে। বিশাল সবুজ মাঠ, সেচ ব্যবস্থা, কৃষি অবকাঠামোর জন্য পরিচিত। জীবননগর অঞ্চলের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দত্তনগর কৃষি ফার্ম শুধু একটি খামার নয়, এটি দক্ষিণ পশ্চিম বাংলাদেশের কৃষি ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় প্রবীণদের বর্ণনা ও বিভিন্ন ঐতিহাসিক সূত্র অনুযায়ী ১৯৪০-এর দশকে কলকাতার ব্যবসায়ী ও ঠিকাদার হেমন্দ্রনাথ দত্ত এখানে বৃহৎ আকারে সবজি ও কৃষি উৎপাদন শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর জন্য খাদ্য ও সবজি সরবরাহের জন্য এখান থেকেই
হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হতো। সে সময় এলাকাটি ছিল অত্যন্ত প্রত্যন্ত, যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই দুর্বল। কাজেই সবজি উৎপাদন দ্রুত বাজারে পৌঁছানোর জন্য খুব কঠিন ব্যবস্থা ছিল। স্থানীয় ইতিহাসে প্রচলিত আছে যে খামারের জন্য আধুনিক পরিবহন ও অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল, যা এই অঞ্চলেই উন্নয়নে ভূমিকা রাখে। তিন হাজার একর জায়গা বিশিষ্ট এই কৃষি খামারে রয়েছে এর ভিতরের রাস্তাগুলি, দুপাশে জমি, মাঝখানে রাস্তাগুলি, অধিকাংশ রাস্তাগুলিতে যদিও তেমন একটি ফলের গাছ বা অন্যান্য গাছ চোখে পড়েনি, তবে এত বড় জায়গা নিয়ে কৃষি খামার পৃথিবীর কোথাও নেই। কাজেই এটির সংস্কার খুবই প্রয়োজন। এটির ভিতরের যে চলাচলের রাস্তা একটু মসৃণ নয়, যার ফলে বেশ কষ্ট করে অনেককেই এই রাস্তা দিয়ে আসতে হয়। গাড়ি হোক বা রিক্সা হোক বা ভ্যান হোক বা যে কোনো যানবাহন আসতে গেলে কিছুটা হলেও বেগ পেতে হয়। আধুনিক যে কৃষির ছাপ এখানে সেই হিসাবে এখানে গড়ে ওঠে নাই। যেটুকু দেখতে পাই আমরা যে এখনও সেই পুরাতন প্রথা অনুযায়ী চাষবাসগুলি চলতেছে লাঙল এবং গরু দিয়ে। তবে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এখানে খুবই জরুরি। এই কৃষি খামারটি অর্থনীতিতে অনেক বড় ধরনের অবদান রেখে চলেছে, এবং যদি এটার দিকে নজর দেওয়া যায় তাহলে এখান থেকে অর্থনীতিতে আরও অনেক বেশি অবদান রাখার মতো ক্ষমতা রাখে এই কৃষি খামার। এবং প্রচুর পরিমাণে ফলজ গাছ লাগিয়ে কৃষি খামারের ভিতরে রাস্তাগুলিকে সাজানো যেতে পারে। এছাড়া যে মৎস্যের জন্য জলাশয়গুলি আছে সেখানে উন্নত মানের মৎস্য চাষ করে সেখান থেকে আমিষের একটা ঘাটতি পূরণ করা যেতে পারে। এছাড়া এখানে প্রায় 4 থেকে 500 গরুর খামার রয়েছে, এবং গরুগুলি খুবই স্বাস্থ্যবান এবং সুঠামদের অধিকারী, যেখান থেকে নিয়মিত গরুর যে দুগ্ধ উৎপাদন হচ্ছে। এবং ইচ্ছা করলে অন্য অন্য এলাকাতে, বিশেষ করে পাবনা বা সিরাজগঞ্জ এলাকাতে যে আমরা গরুর বাথান বলে পরিচিত, যে 700-800 গরুর খামার গড়ে উঠেছে, সেই লক্ষ্যে এখানেও আমি মনে করি যে কয়েক হাজার গরু লালন পালন করা যেতে পারে। আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি এটি হচ্ছে কুশাডাঙ্গা গ্রামের মধ্যে। যেহেতু আমি আগেই বলেছি যে এই খামারটি 3000 একর জমির উপর অবস্থিত, কাজেই অনেকগুলো গ্রামকে বেষ্টন করে এই খামারটি। এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি এটি হচ্ছে কুশাডাঙ্গা যে গ্রামটি আছে, এখানে একটি ঐতিহ্যবাহী একটা স্থান। এখানে বটগাছ আছে, সেই বটগাছ আমরা দেখেছি যে বা শুনেছি যে শতবর্ষী বা কেউ কেউ বলে থাকে 200 বছর পুরাতন বটগাছ, এবং এই বটগাছের মূল শিকড় কোনটি এটা আজ পর্যন্ত কেউ বলতে পারে না। যাই হোক, আমি মনে করি যে দত্তনগর কৃষি খামার এটি সংস্কার এবং উন্নয়ন খুবই দরকার। এই খামারটিতে তাহলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান করা খুবই সম্ভব, এবং এখান থেকে শুধুমাত্র শস্য উৎপাদন নয়, ফলজ বৃক্ষ লাগিয়ে অর্থনীতিতে একটা প্রভাব ফেলতে পারে বলে আমি মনে করি। যাতায়াত ব্যবস্থা একটু ভালো হলে এটি হতে পারে একটি অন্যতম দর্শনীয় স্থান। যদিও দত্তনগর কৃষি খামারে তেমন প্রচার নাই, তবে এটার প্রচার হওয়া উচিত বলে আমি মনে করি। দর্শক বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দত্তনগর ফার্মের একটা অংশ, কুশাঘাটা গ্রামে এই অংশটা। এখানে কিছুদিন আগেও আপনারা জানেন যে বিটিভি জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি এখানে চিত্রায়িত হয়। এই দত্তনগর ফার্মের কুশাঘাটা যে গ্রামটি, ঠিক গ্রামের শেষ প্রান্তে এই যে বট গাছগুলি আছে দেখতে পাচ্ছেন। কথিত হচ্ছে যে আসলে এই বট গাছের যে আসল যে গাছের যে গোড়াটি, এটা কোনটি কেউ আজ পর্যন্ত চিনতে পারে না, এবং এটির বয়স কত এটা কেউ জানে না আসলে।
এক সময় আমি এখানে এসেছিলাম আজ থেকে প্রায় 10-15 বছর আগে। তখন জায়গাটা অনেক সুন্দর ছিল, বাট এখন দেখতে পাচ্ছি সম্ভবত এখানে বিকালে লোকজন আনাগোনা হয়। প্রচুর পলিথিন এবং প্লাস্টিকের বর্জ্য পড়ে আছে চারিদিকে। আহ, তো এটি সেই বহু শিকড় বিশিষ্ট সেই বট গাছ, যার মূল গাছটি কোনটি এটা আসলে কেউ আজ পর্যন্ত বুঝতে পারে নাই। তা আপনাদেরকে আমি একটু এই গাছগুলি দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।